বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রিপল এফ অ্যাকাউন্টিং লার্নিং সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বলি হিসাব বিজ্ঞান খুব কঠিন, সহজে মাথায় ঢোকে না। তা আমরা কিছু সহজ উপায়ে কিভাবে হিসাব বিজ্ঞানটাকে আমরা বুঝতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এই ক্লাসের যে বিষয়বস্তু আজকে থাকবে, এই বিষয়বস্তুটা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছেন, যারা কলেজের আছেন, যারা অনার্সের আছেন, ব্যাংকিং প্রফেশনাল, সহজ কথায় সর্বোপরি যারাই প্রথম অ্যাকাউন্টিংয়ের শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা খুবই উপযোগী। আমরা আলোচনা শুরু করছি। হিসাব বিজ্ঞান। প্রথমে আসি আমরা যে হিসাব বিজ্ঞান বিষয়টা কি। হিসাবের খাতায় কোনো ব্যক্তি বা ব্যবসায়ের লেনদেনগুলো লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, একটি নির্দিষ্ট সময় শেষে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার মাধ্যমে হিসাব তথ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটাই হলো আমাদের হিসাব বিজ্ঞান। প্রথমে আমাদের যে বিষয়টা আসে সেটা হলো ঘটনা কি। আমাদের জীবনে যা কিছু ঘটতেছে প্রত্যেকটা জিনিসই এক একটি ঘটনা। তো কোনো ঘটনার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো আমরা পাই তখন সেটাকে আমরা লেনদেন বলতে পারবো। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা একটা ঘটনাকে লেনদেন বলতে পারি। প্রথম বৈশিষ্ট্যটি হলো প্রতিটি লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যখন একটি ঘটনা ঘটবে সেই ঘটনার ভিতরে যদি অর্থের অঙ্ক বা টাকার একটা পরিমাণ থাকে তাহলে আমরা সেটাকে লেনদেন বলতে পারি। আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আর্থিক অবস্থার পরিবর্তন। লেনদেন হতে হলে কোনো একটা ঘটনার মাধ্যমে একটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে। ব্যবসাতে কিছু আসবে, ব্যবসা থেকে কিছু চলে যাবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে কোনো ঘটনার মধ্যে যদি এই দুইটা বৈশিষ্ট্য উপস্থিত পাওয়া যায় তাহলে আমরা সেটাকে লেনদেন বলতে পারি। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। দ্বৈত সত্তা অর্থ দুইটি পক্ষ। প্রত্যেকটি লেনদেনে অবশ্যই দুইটি পক্ষ থাকে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করে, অন্য পক্ষ সুবিধা প্রদান করে। এরপর আছে আমাদের লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেনের সম্পর্ক থাকতে পারে, তবে দুটি স্বতন্ত্র লেনদেন। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমরা আমাদের ব্যবসার জন্য যদি 10,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করি তাহলে আজকে এটা একটা লেনদেন। এক সপ্তাহ পরে যখন আমরা আবার টাকাটা পরিশোধ করব সেটা আরেকটি লেনদেন। প্রথম লেনদেনের সাথে পরের লেনদেনের সম্পর্কে আছে, কিন্তু দুটি আলাদা লেনদেন। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হলো অদৃশ্যমান লেনদেন। লেনদেন যে সবসময় দৃশ্যমান হবে এমন নাও হতে পারে। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, মনে করি এই বোর্ডটা আমরা 5,000 টাকা দিয়ে কিনেছি। 1 বছর ব্যবহার করার পরে বা একটা নির্দিষ্ট সময় ব্যবহার করার পরে এটির দামটা আর 5,000 থাকবে না, কমে যাবে। তাহলে এই যে 5,000 টাকা দাম থেকে এটা যে কমে গেল, এই আর্থিক ক্ষতিটাকে কিন্তু আমরা দেখতে পাইনি কিভাবে দামটা কমে গেছে। তার মানে লেনদেন অদৃশ্যমানও হতে পারে। এরপরে যে বৈশিষ্ট্য আছে প্রামাণ্য দলিল। প্রত্যেকটা লেনদেনের সপক্ষে একটি কি থাকতে হবে? প্রমাণ বা দলিল থাকতে হবে। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমরা যদি কোনো ডিসপেন্সারি বা কোনো একটা মেডিসিন সেন্টারে যে ওষুধ কিনি, ওষুধ কেনার পর সেটা যদি আবার ফেরত দিতে যাই তখনই কিন্তু বিক্রেতা আমাদের কাছে কি জানতে চাবে? বলবে যে কাগজ দেখাতে হবে, আপনারা যে আমাদের কাছ থেকে কিনেছেন ওষুধ সেটার কাগজটা দেখান, তাহলে আমরা সেটা ফেরত দেব। তাহলে আমরা কি পেলাম? কোনো ঘটনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে সেটাকে আমরা লেনদেন বলতে পারি। আর লেনদেন হলেই তখন আমরা হিসাব বিজ্ঞানের যে কাজগুলো আছে আমরা ধারাবাহিকভাবে সেগুলো করতে পারবো। তো হিসাব বিজ্ঞান আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো আমরা একটু খেয়াল করি। যখনই একটা লেনদেন সংঘটিত হবে প্রথমে, তখন আমরা কি করি? একটা হিসাবের প্রাথমিক খাতার মধ্যে লিপিবদ্ধ করি। পরবর্তীতে এক এক জাতীয় বা সমজাতীয় লেনদেনগুলোকে আমরা আবার আলাদা আলাদা করে শ্রেণীবদ্ধ করি বা ক্লাসিফাই করি। এর পরবর্তীতে আমরা সংক্ষিপ্তকরণ করি। একটা নির্দিষ্ট সময় শেষে যে আমরা চূড়ান্ত হিসাব তৈরি করি। তাহলে আমাদের সর্বশেষ কাজটা হলো চূড়ান্ত হিসাব তৈরি করা। তো চূড়ান্ত হিসাব তৈরি আমরা কেন করি? দুইটি উদ্দেশ্য করে থাকি। দুইটি উদ্দেশ্যে আমরা চূড়ান্ত হিসাব তৈরি করি। একটি হলো আর্থিক ফলাফল নির্ণয়, আরেকটি হলো আর্থিক অবস্থা প্রকাশ। এই দুইটা উদ্দেশ্য সাধন করার জন্য আমরা এত কিছু কাজ করে ওইখানে যাব। তাহলে আর্থিক ফলাফল বের করার জন্য আমাদেরকে দুইটা জিনিস লাগবে, আয় লাগবে আর ব্যয় লাগবে। ব্যবসার আয়গুলো থেকে আমরা যখন ব্যয়গুলোকে বাদ দিয়ে দেব সেখান থেকে আমরা আর্থিক ফলাফল লাভ বা ক্ষতি জানতে পারবো। আর আর্থিক অবস্থা বলতে বুঝবো একটা নির্দিষ্ট সময়ের শেষ দিনে আমাদের ব্যবসায় সম্পদ আছে কত, দায় আছে কত, আর মালিকানা সত্ত্ব কত আছে, এই তিনটা বিষয়। আচ্ছা, আমাদের আরো কিছু বিষয় একটু জেনে নিতে হবে। প্রথমটা হলো মালিক এবং ব্যবসাকে সবসময় আলাদা চিন্তা করতে হবে। একটা ব্যবসার মালিক এবং এর ব্যবসাকে সবসময়
আলাদা বা দুইটি সত্তা চিন্তা করতে হবে। কেন? যদি মালিক এবং ব্যবসাকে আমরা একই চিন্তা করি তাহলে একটি মাত্র পক্ষ হলো। একটি পক্ষ হলে সেখানে লেনদেন হবে না, কারণ আমার লেনদেনের বৈশিষ্ট্য বলা ছিল দ্বৈত সত্তা। প্রত্যেকটা লেনদেন অবশ্যই কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ জড়িত থাকবে। একটি পক্ষ সুবিধা নিবে, আরেকটা পক্ষ সুবিধা দিবে। আমরা বাজারে কোনো কিছু কিনতে গেলে আমরা হলাম ক্রেতা, দোকানদার হলো বিক্রেতা। আমরা পণ্য কিনলাম, টাকা দিলাম, আর দোকানদার হলো আমাদের কাছ থেকে টাকা নিল আর আমাদেরকে পণ্য দিল। তাহলে একটা ব্যবসার মালিক এবং ব্যবসাকে সবসময় আলাদা চিন্তা করতে হবে। নিজেকে সবসময় ব্যবসা মনে করতে হবে। আমি নিজেকে সবসময় মালিকের রোলটা প্লে করব না, আমি ব্যবসার রোল প্লে করব। কেন? আমি যদি নিজেকে মালিক মনে করি তাহলে আমি মালিক, আমারই ব্যবসা, তাহলে আমি একটা পক্ষ বারবার চিন্তা হবে। এই কারণে আমরা নিজেকে মনে করব আমি হলাম ব্যবসা আর এটার মালিক হলো অন্য আরেকজন লোক। তাহলে আমরা দুইজন আলাদা হয়ে গেলাম, দুইটা পক্ষ হয়ে গেল। এরপরে যেটা আছে, মালিক ব্যবসায় কোনো কিছু আনয়ন করলে ব্যবসায় মালিকের অংশ বৃদ্ধি পায়, যাকে আমরা মূলধন বলি। একটা ব্যবসার ভিতরে মালিক যতটুকু কন্ট্রিবিউট করে সেই মালিকের অংশটুকুকে আমরা বলি মূলধন। আর মালিক তার নিজ প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো কিছু গ্রহণ করে নিয়ে যায়, তার মানে ব্যবসাতে মালিকের অংশটা কমে যায়। এই অংশ, এটাকে আমরা বলি উত্তোলন। এছাড়া ব্যবসাতে আয় বা যদি লাভ হয় তাহলে সেটা কার অংশ? মালিকের অংশ। তাহলে আয় বা লাভ হলে ব্যবসায় মালিকের অংশ বৃদ্ধি পায়, আর ব্যবসায় খরচ, ক্ষতি বা ব্যয় হলে মালিকের অংশ হ্রাস পায়। এই কথাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা আসি, তাহলে মালিকানা সত্ত্ব মানে মালিকের অংশ। মালিকানা সত্ত্ব চারটি জিনিস নিয়ে গঠিত: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে মালিকানা সত্ত্বে কি কি উপাদান থাকে, আমরা বলবো চারটা উপাদান থাকে: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। মূলধন কি জিনিস? ব্যবসায় মালিক যা কিছু আনয়ন করলো সে মালিকের অংশটাকে আমরা বলি মূলধন। ব্যবসায়ের থেকে মালিক তার নিজ প্রয়োজন যদি কোনো কিছু গ্রহণ করে নিয়ে চলে যায় সেটাকে আমরা বলি উত্তোলন। ব্যবসাতে যদি আয় হয় বা লাভ হয় তাহলে মালিকের অংশ বৃদ্ধি পায়, সেটাও মালিকানার অংশ। ব্যবসা যদি খরচ হয়, ক্ষতি হয়, মালিকের অংশ হ্রাস পায়, তাহলে সেটাও মালিকানা সত্ত্বের অংশ। তার মানে মালিকানা সত্ত্ব চারটি জিনিস নিয়ে গঠিত: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। এবার আসি আমরা একটা ব্যবসায়ের ভিতরে যে উপাদানগুলো থাকে, আমরা তিনটি উপাদান বলতে পারি। একটা ব্যবসায়ের ভিতরে তিনটি উপাদান থাকে: এ সমান সমান এল প্লাস ও ই। এতে সম্পদ, একটা ব্যবসার ভিতরে যা কিছু এক্সিস্ট করবে, যা কিছু থাকবে, সহজ কথা আমরা সেটাকে বলবো সম্পদ। আর এই ব্যবসার সম্পত্তির উপরে বাহিরের লোকের যদি কোনো দায় থাকে বা দাবি থাকে সেটাকে আমরা বলি হলো দায়। আর একটা ব্যবসার কাছে মালিকের যে অংশটুকু প্রাপ্য, মালিক যতটুকু পাবে, সেটাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। তাহলে ব্যবসায় আমাদের তিনটা উপাদান থাকবে: একটা হলো সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। এবার আমরা আসি, কিছু শর্টকাট ট্রিপস আমরা একটু মনে রাখবো, সেটা আমাদের অঙ্কের ভিতরে খুব হেল্প করবে। প্রথমে আসি প্রাপ্ত বা প্রাপ্তি। যখনই আমার কোনো একটা লেনদেনে লেখা থাকবে প্রাপ্ত বা প্রাপ্তি, তার মানে আমরা একটা জিনিস পেয়েছি। তাহলে পেয়েছি মানে সেটাকে আমরা বলবো আয়। এরপর আছে কি প্রাপ্য। যখনই একটা লেনদেনে লেখা থাকবে যে প্রাপ্য, এই প্রাপ্য লেখা থাকলে সাথে সাথে আমাকে মাথায় চিন্তা করতে হবে যে আমি একটা জিনিস এখনো পাইনি কিন্তু পাবো। তাহলে আমাকে এই কথাটা বারবার খেয়াল করতে হবে যে পাবো, প্রাপ্য অর্থ পাবো, পাবো অর্থ সম্পত্তি। এরপর কি আছে প্রদান বা প্রদত্ত। প্রদান বা প্রদত্ত অর্থ হলো আমি কাউকে দিয়ে দিছি। আমি বলতে সবসময় নিজেকে ব্যবসায় চিন্তা করতে হবে যে ব্যবসা কাউকে দিয়ে দিয়েছে, তাহলে দিয়ে দিয়েছি মানে খরচ বা ব্যয়। এরপর আছে প্রদেয়। প্রদেয় অর্থ হলো আমরা এখন একটা জিনিস দেই নেই কিন্তু দিতে হবে। দিতে হবে মানেই হলো দায়। চারটা বিষয়: প্রাপ্ত বা প্রাপ্তি মানে আমরা পেয়েছি, পেয়েছি মানে আয়। প্রাপ্য মানে আমরা হাতে এখনো পাইনি কিন্তু পাবো, পাবো মানে সম্পত্তি। প্রদান বা প্রদত্ত আমরা দিয়ে দিয়েছি, এটা খরচ। প্রদেয় অর্থ এখনো দেই নেই, দিতে হবে, দিতে হবে মানে দায়। আরো দুইটা বিষয় আমরা একটু শিখবো। একটা হলো কোনো খরচ, সেটা অগ্রিমও হতে পারে, বকেয়াও হতে পারে। কোনো একটা আয় অগ্রিমও হতে পারে, বকেয়াও হতে পারে। এখন আমরা মুখস্থ করবো এভাবে: অগ্রিম খরচ সম্পত্তি, বকেয়া খরচ দায়। অগ্রিম আয় দায়, বকেয়া আয় সম্পত্তি। অগ্রিম খরচ কিভাবে সম্পত্তি, আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। আমরা আমাদের ব্যবসার জন্য একটা দোকান ভাড়া নিয়েছি, 6 মাসের ভাড়া আমরা অগ্রিম দিয়ে দিয়েছি। এখনো কিন্তু 6 মাস আমরা এখানে থাকি নাই, ভাড়া কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি টাকা। তার মানে আগামী 6 মাস আমরা এখানে ব্যবসায় দোকান করার সুযোগটা পাবো। পাবো মানে আমরা কি শিখেছি? সম্পদ। তার মানে যেই অগ্রিম খরচটা আমরা করলাম এখান থেকে আমরা সুবিধাটা পাবো, পাবো মানেই হলো সম্পদ। এই কারণে অগ্রিম খরচ সম্পত্তি।
আচ্ছা, বকেয়া খরচ দায় কিভাবে দায়? আমাদের ব্যবসায় যারা কর্মচারী আছে, আমরা তাদের গত মাসের বেতনটা এখনো দেই নাই। তার মানে এই বেতনটা তাদেরকে দিতে হবে। দিতে হবে মানে আমরা একটু আগেই কি শিখলাম? দিতে হবে মানে হলো দায়। এই কারণে বকেয়া খরচ কি? দায়। আচ্ছা, একইভাবে আয়, অগ্রিম আয় দায়, বকেয়া আয় সম্পত্তি। অগ্রিম আয় দায় কিভাবে? আমরা যাদের কাছ থেকে দোকান ভাড়া নিলাম, সেই যে বাড়িওয়ালা বা দোকানের যারা মালিক, তারা আমাদের কাছ থেকে যে 6 মাসের টাকাটা অগ্রিম নিয়ে নিল, তারা কিন্তু টাকা নিয়ে নিছে, আমাদেরকে তারা এখনো সুবিধা দেয় নাই। তারা আমাদেরকে সুবিধা দিতে হবে। দিতে হবে মানে কি শিখেছি আমরা? দায়। তার মানে অগ্রিম আয় দায়। আচ্ছা, বকেয়া আয় কিভাবে সম্পত্তি? বকেয়া আয় সম্পত্তি কিভাবে? আমরা একটু আগে উদাহরণ দিয়েছি, আমরা কর্মচারীদেরকে বেতনটা এখনো দেই নেই, বেতনটা দিতে হবে, সেটা আমাদের জন্য দায়। আর কর্মচারীরা আমাদের কাছে বেতনের টাকাটা পাবে, পাবে মানে হলো সম্পত্তি, তার মানে বকেয়া আয় তাদের জন্য কি? সম্পত্তি। তাহলে এখানে আমরা যে সামান্য বেসিক কিছু বিষয় শিখলাম, এবার আসি আমরা যে লেনদেন যখনই একটা সংগঠিত হবে আমরা হিসাবের খাতায় লিখব। হিসাবের খাতায় লেখার কাজটাকে আমরা বলি অঙ্কের ভাষায় জাবেদা। আমরা এটাকে যদি উদাহরণ দিয়ে বলতে চাই, আমরা যখন কোনো স্কুলে যাই বা কলেজে যাই, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা সাথে খাতা নিই না, শুধু বইগুলো নেই, একটা মোটা খাতা নিয়ে যাই। একটা খাতার মধ্যে আমরা 5-6টা সাবজেক্টের পড়াগুলো উঠাই। তাহলে এটা রাফ খাতা যেটাকে আমরা বলি। তাহলে লিপিবদ্ধকরণ বা জাবেদা হলো একটা রাফ খাতার মতো। একটা ব্যবসাতে যত লেনদেন হবে সবগুলোকে আগে এক জায়গায় লিখতে হবে। তো সেই লিপিবদ্ধকরণের কাজটাকে বলা হয় জাবেদা। পরবর্তীতে এক এক ধরনের লেনদেনগুলোকে আমরা আলাদা আলাদা ফ্রেশ খাতার মধ্যে উঠাবো। যেমন বাসায় প্রত্যেকের আলাদা আলাদা খাতা আছে, বাংলা খাতা, ইংরেজি খাতা, হিসাব বিজ্ঞান, অঙ্ক আলাদা। তাহলে স্কুলে যখন একটা খাতার ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজি সব লেখা হয়েছে, বাসায় যাওয়ার পরে কি হলো? প্রত্যেকটা পড়াগুলো আবার উঠানো হলো। বাংলা পড়াটুকু বাংলা খাতায়, ইংরেজি পড়াটুকু ইংরেজি খাতায়, হিসাব বিজ্ঞান পড়াটা হিসাব বিজ্ঞান খাতায় আলাদা আলাদা উঠানো হয়েছে। স্কুলের খাতার ভিতরে কিন্তু সব সাবজেক্ট আছে, বাসায় কিন্তু প্রত্যেক সাবজেক্টের ভিতরে আলাদা আলাদা পড়া আছে। বাংলা খাতায় শুধু বাংলায় পড়া আছে, ইংরেজিতে শুধু ইংরেজি আছে। তাহলে শ্রেণীবদ্ধকরণ বা খতিয়ানটা হলো ওই রকম ফ্রেশ খাতার মতো। এখানে আমরা এক রকমের জিনিস পাবো, দুই রকম পাবো না। আমরা যদি ক্রয় হিসাব নামে একটা খতিয়ান বলি, ওইখানে শুধু আমরা ক্রয়ের তথ্যটা জানতে পারবো, অন্য তথ্য পারবো না। যখন একটা বিক্রয় হিসাব নামে খতিয়ান করবো, ওইখানে শুধু বিক্রয়ের তথ্যগুলো জানতে পারবো। যখন একটা নগদান হিসাব করবো, ওইখানে শুধু নগদের তথ্যটা জানতে পারবো। তার মানে আমরা এটাকে বলা হয় অঙ্কের ভাষায় খতিয়ান বা শ্রেণীবদ্ধকরণ। জাবেদা থেকে খতিয়ান করার সময় কোনো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে, সেটা যাচাই করার জন্য আমরা রেওয়া মিল তৈরি করি। তার মানে রেওয়া মিলের উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এই কারণে আমরা রেওয়া মিলটা তৈরি করি। আর এই তৈরিকৃত রেওয়া মিল থেকে একটা নির্দিষ্ট সময় শেষে যে আমরা চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুত করি। আবার আমরা বলছি যে চূড়ান্ত হিসাব প্রস্তুত করার জন্যই আমরা এতগুলো কাজগুলো করে শেষ করব, চূড়ান্ত হিসাবে যাব। তো চূড়ান্ত হিসাবে যে আমরা করব, সেটার উদ্দেশ্য কয়টি? সব সময়ের জন্য উদ্দেশ্য আমার দুইটি। একটা হলো আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা প্রকাশ। আর্থিক ফলাফল নির্ণয় করার জন্য আমার দুইটি বিষয় লাগবে। একটা ব্যবসার যত আয় আছে এবং ব্যয় আছে সেগুলো লাগবে। আর আর্থিক অবস্থা প্রকাশ করার জন্য আমার তিনটি জিনিস লাগবে, যেটা আমরা প্রথমেই লিখেছিলাম যে একটা ব্যবসার ভিতরে তিনটি উপাদান থাকে: সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই তিনটাকে বলা হয় আর্থিক অবস্থা। এটাকে বলা হয় আর্থিক অবস্থা। আর আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আমাদের আয় এবং ব্যয় লাগবে। আমাদের পরবর্তী যে আলোচনা আসবে সেটা হলো লিপিবদ্ধকরণ বা জাবেদার নিয়ম। জাবেদা লেখার ক্ষেত্রে আমরা অনেকে এই টার্মটা শিখেছি ডেবিট এবং ক্রেডিট, যে কোনটা ডেবিট লিখতে হবে, কোনটা ক্রেডিট লিখতে হবে। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লেসনে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।